কেন জুলাই সনদ চাইতেছি? কারণ আমরা চাই যে এই সিস্টেমটার এতখানি পরিবর্তন হোক যেন এর মধ্যে দিয়ে আরেকটা ফ্যাসিবাদ তৈরি হইতে না পারে। কেন আমরা গণভোট চাইতেছি? তার কারণ হলো আমরা চাই যে এটা যে প্রক্রিয়ায় তৈরি হয়েছে তার জন্য একটা গণতান্ত্রিক ভ্যালিডিটি তৈরি হয়। তো এখন ধরো যে জুলাই সনদের মধ্যে যে পরিবর্তনটা আমরা এখানে আসছে, সেই পরিবর্তনটা হলো যে অনেকগুলো পাওয়ারফুল পজিশনে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা প্রাইম মিনিস্টার দিতে পারবে না, এটা দিবে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিও তার ইচ্ছা অনুযায়ী দিবে না, ওখানে একটা কমিটি থাকবে এবং সেই কমিটির অ্যাপ্রুভালের মধ্যে দেবে। এই কমিটিতে সরকারি দল বিরোধী দল থাকবে, দুই দল মিল্লা দিতে হইব, কারণ বিরোধী দলের ভোট ছাড়া তুমি দিতে পারবে না। তো ফিলসফিটা হলো যে ক্ষমতায় থাকবে সে যেন একলা সব কিছুরে তোমার ক্রিমিনালাইজ না করতে পারে, তার জন্য বিরোধী দলের সাথে অল দ্য টাইম আলাপ আলোচনা করতে হয়, প্রধান বিরোধী দলের সাথে। এটা তো খুবই ফানি। আপনি খেলার চেয়ে আপনি একটা ফুটবল ম্যাচ খেলবেন, এখন রেফারি যদি আপনি আপনার নিজের দল থেকে নিয়োগ দেন, তাহলে আপনি ম্যাচটার হবে কি হবে? না, খেলায় তুমি জিতবা অল দ্য টাইম, আমি তো অলওয়েজ জিতবো। তো বাংলাদেশের ইলেকশন কমিশন, ইলেকশনগুলোতে এরকম হয়, একটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা। এক্স্যাক্টলি, আপনি ইলেকশন কমিশনটা পুরোপুরি আপনি দলীয় লোকজনকে আপনি দলে রয়েছে। আমরা যদি প্রথমে এই জিনিসটা একটু রিক্যাপ করি যে জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন, এইটা ঠিক কেন ইম্পর্টেন্ট এবং কতটুকু ইম্পর্টেন্ট? দেখো, এটা মানে দুইটা জায়গা থেকে আলোচনাটা আসতে পারবে। প্রথম হলো জুলাই সনদে আমরা যে বিষয়গুলো আনতেছি এই বিষয়গুলো কেন ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড হলো এটাকে আমরা গণভোটের মধ্য দিয়ে যেই একটা লিগাল ফ্রেমওয়ার্ক বা একটা ডেমোক্রেটিক ভ্যালিডিটি দিতে চাইতেছি এটা কেন ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা পয়েন্ট সেটা হলো, দেখো এই গত বছর যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হলো, তখন থেকেই তো আমাদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা রাজনৈতিকভাবে একটা বহিঃপ্রকাশ ঘটলো, যে তাই না, যে আমরা একটা চেঞ্জ চাই, একটা সংস্কার চাই, একটা রিফরমেশন চাই। তো এটা আসলো কোথা থেকে? এটা আসলো এই জায়গা থেকে যে শেখ হাসিনা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলো, আসার পরে সে ফ্যাসিস্ট হয়ে গেল। এইটাকে আমরা শুধু ব্যক্তির প্রবলেম বা দলের প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করতেছি না, আমরা আইডেন্টিফাই করতেছি যে এখানে সিস্টেমেরও প্রবলেম আছে। কারণ তুমি জিনিসটাকে দুইভাবে দেখতে পারো। একভাবে হলো যে ঠিক আছে, আমাদের যে কনস্টিটিউশন ছিল, আমাদের যে সিস্টেম ছিল, এই সিস্টেমে কোনো প্রবলেম নাই, এটা শুধুমাত্র হাসিনার একক প্রবলেম, যে শেখ হাসিনা আসছে, সে এই সিস্টেমটাকে অ্যাবিউজ করে ডিস্টর্ট করে তোমার একটা ফ্যাসিবাদী শাসন তৈরি করছে। এখন যদি শেখ হাসিনা এখান থেকে তুমি সরাই দাও এবং বাকিরা এখানে থাকে, আমরা মানে অ্যাজ ইউজুয়াল আগের সিস্টেমে চলে যেতে পারি। এটা হলো একটা ধারণা। আর আরেকটা হলো যে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, এটা শুধু ব্যক্তির প্রবলেম না, এটা সিস্টেমের প্রবলেম, এবং সিস্টেমটা পরিবর্তন করতে হইব। তো এখানে জুলাই সনদের যে ফিলসফি, সেই ফিলসফিটা হলো যে এইটা মূলত একটা সিস্টেমের প্রবলেম। আমাদের যে 72 কনস্টিটিউশন যে পদ্ধতিতে এখানে আছে, সেইখানে ক্ষমতার তোমার যথেষ্ট চেক অ্যান্ড ব্যালেন্স নেই, ক্ষমতা প্রায় এভরিথিং প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রী চাইলে এই ক্ষমতাকে অ্যাবিউজ করতে পারে। যেমন একটা স্পেসিফিক এক্সাম্পল হলো যে শেখ হাসিনা যেই জায়গা থেকে তার ফ্যাসিজম শুরু করলো, সেটা দুইটা জায়গার মধ্য দিয়ে। একটা হলো প্রথমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তোমার কোর্ট থেকে বাতিল করে দিল, তাই না, উইথ সাম অবজারভেশন, এবং সেকেন্ড তারপর তার এটা সংসদে বাদ দিয়ে দিল। তো কোর্ট থেকে যারা এটা বাদ দিচ্ছে, এই বিচারপতিরা হলো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিচারপতি, তাই না, তারা সিলেক্টিভলি আইনা বসাইছে নিজের দলীয় লোক, এইটার কারণে তারা এটা করতে পারছে। আর দুই হলো যে তারা সংসদে তোমার ভোট পাইছে হয়তো 40%, কিন্তু আসন ছিল মোর দ্যান 2/3, যেই কারণে তারা এটাকে বাদ দিয়ে ফেলতে পারছে। তো আমি যদি এখন একটা চেক পয়েন্ট তৈরি করতে পারি যে যেখানে তুমি মানে 40% ভোট পাইয়া কনস্টিটিউশন বদলাইতে পারবা না, আর হচ্ছে প্রধান বিচারপতি তোমার মন মতো নিয়োগ দিতে পারবে না, তাইলে তো এই রাস্তাটা আমি কিছুটা আটকাইতে পারি, তাই না? 100% তুমি কখনোই আটকাইতে পারবে না, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হলো, কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স তুমি তৈরি করতে পারো, যে কেউ এতটা পাওয়ারফুল মানে হয়ে উঠতে পারবো না যে আমার চেক অ্যান্ড ব্যালেন্স ওভারকাম করে যাবে। তো এই টোটাল ফিলসফিটা হলো যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে চাই। তো এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট। আমরা আর একটু ডিটেল আলাপে যাইতে পারি, কিন্তু ফান্ডামেন্টাল ফিলসফি হলো যে আমরা সরকার ব্যবস্থার মধ্যে, আমাদের সংসদে, আমাদের নির্বাহী বিভাগে, আমাদের বিচার বিভাগে আমরা এই সিস্টেমটাকে আপগ্রেড করতে চাই, যাতে করে কেউ একজন চাইলেই এই সিস্টেমটাকে ডিস্টর্ট করে না ফেলতে পারে এবং আরেকজন হাসিনা হইতে না পারে। সেকেন্ড হলো যে এই যে এখন আমরা জুলাই সনদে যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় আসলাম, এখানে যদিও সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আলাপ আলোচনা যারা করছে তারা তো তোমার ইলেক্টেড লোক না, তাই না? তাদেরকে তুমি ইললেজিটিমেট বলতে পারবে না, যেহেতু তাদের গণ অভ্যুত্থানের ভ্যালিডিটি আছে, কিন্তু তারা একটা ইলেকশনের মধ্যে দিয়ে আসে নাই। এই আলাপ আলোচনাটা কিন্তু আমরা একটা পার্লামেন্টে করি নাই, তাই না? আবার কিছু রাজনৈতিক দল এখানে ডিসেন্ট দিচ্ছে, তারা এটার সাথে অ্যাগ্রি করে না, কিছু কিছু তাদের ডিসএগ্রিমেন্ট আছে। তাহলে আমি যেই কাজটা করলাম যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা কনক্লুসিভ ড্রাফট যেই জায়গায় আসলো, এই যে দ্বিমত আছে, অথবা এই যে এটা সংসদে হয় নাই, অথবা ইলেক্টেড লোকেরা হয় নাই, তাহলে এইটার ভ্যালিডিটিটা কোথায়? ভ্যালিডিটি জাস্ট শুধু লিগাল টার্মে তুমি আইনজীবীর মতো দেখলে হবে না, তুমি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে যদি আমরা দেখি যে এটার গণতান্ত্রিক ভ্যালিডিটি কোথায়, তাহলে এই ভ্যালিডিটিটা আমরা একমাত্র তৈরি করতে পারি যদি আমরা এটাকে গণভোটে জনগণের কাছে পাঠাই, তাই না? আমি গণভোটে জনগণের কাছে পাঠাইলে তারপরে পরের পার্লামেন্টে যাইয়া এটাকে তোমার অ্যাপ্রুভ করতে হইব। তাহলে এই জুলাই সনদের যে এক্সিকিউটিভ অর্ডার, তার মধ্যে দিয়ে এক্স্যাক্টলি এই পথটাই তৈরি করা হয়েছে যে জনগণের সার্বভৌম ইচ্ছার এটা হচ্ছে তোমার অ্যাপ্রুভালের শুরুর জায়গা,
তারপর আমি এটা জনগণ সাপোর্ট করে কিনা এটাকে আমি দেখবো হলো জনগণের কাছে গণভোটে পাঠাইয়া, গণভোটে যদি 50%-এর উপরের লোকেরা এটারে ভোট দেয় তাহলে আমি এইটারে মনে করবো যে এটা একটা আইনের তোমার সমান পরিমাণ লিগাল স্ট্যাটাস পাইলো, এবং তারপর আগামী সংসদ এই জুলাই সনদের ফ্রেমওয়ার্কের মধ্যে তারা কনস্টিটিউশনাল রিফরমেশনকে তোমার অ্যাডাপ্ট করবে। তারপর আগামী সংসদ যখন এটাকে অ্যাগ্রি করবে তখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড নর্মের মধ্যে এটার একটা লিগালিটি খুঁজে পাবো। তো এই দুইটা জায়গা থেকে আমি মনে করি জুলাই সনদকে আমরা দেখতে পারি যে আমরা কেন জুলাই সনদ চাইতেছি, কারণ আমরা চাই যে এই সিস্টেমটার এতখানি পরিবর্তন হোক যেন এর মধ্যে দিয়ে আরেকটা ফ্যাসিবাদ তৈরি হইতে না পারে। কেন আমরা গণভোট চাইতেছি, তার কারণ হলো আমরা চাই যে এটা যে প্রক্রিয়ায় তৈরি হয়েছে তার জন্য একটা গণতান্ত্রিক ভ্যালিডিটি তৈরি হয়। তার মানে সিস্টেম আপনার যে কোনো সময় সিস্টেম চেঞ্জ হতে পারে, বা যে কোনো সময় একটা পার্টি বা একটা পার্সন এসে হয়তো পুরা সংবিধান বা সব কিছু স্থগিত করে দিতে পারে, বাট অ্যাজ লং অ্যাজ একটা মিনিমাম ডেমোক্রেটিক প্রসেস চলতেছে সেইখানে আমরা এই গণভোট এবং জুলাই সনদ এগুলোর মাধ্যমে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আরেকটা হাসিনা বা এরকম একটা ফ্যাসিস্ট স্ট্রাকচারটাকে আমরা যথেষ্ট কিছু চেক পয়েন্ট বসাই। আমরা এটা অনেকটা স্পিড বাম্পের মতো, যে আপনি স্পিডিং করবেন। তুমি ধরো তুমি রাস্তায় গাড়ি চালাইতেছো, তো যদি স্পিড ব্রেকার থাকে তাহলে তো তুমি তোমাকে স্লো হইতে হবে, তাই না? তো স্লো, অথবা ধরো যে তুমি একটা রেড লাইট ক্যামেরা আছে যে কারণে তুমি মানে চালানোর আগে চিন্তা করো যে এখানে স্পিড ক্যামেরা আছে, চিন্তা করো যে এর বেশি গেলে আমার ক্যামেরায় ধরে ফেলবে। হ্যাঁ, মানে অ্যাজাম্পশন হচ্ছে আপনি স্টিল ইউ ক্যান ফাইন্ড এ রিস্কি ড্রাইভার যে স্পিড বাম্প বা রেড লাইট ক্রস করে যাবে। দেখো, ক্ষমতা অলওয়েজ করাপ্ট হয়, তাই না? অ্যাবসোলুট ক্ষমতা অ্যাবসোলুটলি করাপ্ট হয়, এটা মানুষের বৈশিষ্ট্য আর কি, হিউম্যান হিস্ট্রির মধ্যে আমরা এটা দেখি। তো এখানে তোমার ধরো যে তুমি ট্রাস্ট করো, কোনো সমস্যা নেই, তুমি মনে করো যে আমাদের মানে আওয়ামী লীগ বাদে বাকি পলিটিক্যাল পার্টিগুলো এত ভালো যারা ক্ষমতায় গেলে কোনো দিন ফ্যাসিস্ট হবে না, কিন্তু আমি যদি এর অতিরিক্ত আরও তোমার চেক পয়েন্ট বসাই তাহলে দোষটা কি, প্রবলেমটা কি? লস তো নাই। বরং কেউ যদি এর মধ্যে খারাপ হইতে চায় তাহলে তার জন্য আমি একটা চেক পয়েন্ট তৈরি করি, চেক পয়েন্ট রাখাটা ভালো। রাইট, জিয়া রহমানের সেই উক্তির মতো যে আইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এক্স্যাক্টলি, তুমি ধরো যে বাজে পলিটিশিয়ানদের জন্য ক্ষমতায় আইসা চুরিদারি করাটাকে তুমি যদি কঠিন করে দিতে পারো তাহলে তো ভালো। এক্স্যাক্টলি এটা হচ্ছে মূল স্পিরিট আপনি যেটা বললেন, যে তাহলে জুলাই সনদ দিয়ে আমরা এই কাজটি ডিফিকাল্ট করে দিতে চাই। এক্স্যাক্টলি, এবং ধরো যদি স্পেসিফিকলি যাই আমরা কিভাবে আমরা ডিফিকাল্ট করতেছি, যেমন তুমি হাসিনার মাথার মধ্যে রাখো, তাই না? হাসিনার মাথার মধ্যে রাখে প্রথম হলো যে ধরো এখন রুল করছে যে একদম 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, রাইট? তো এটা যদি আমাদের আগে থাকতো তাহলে হাসিনা কি তোমার আজকে পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো না? তো তার 2 টার্ম পর তার চলে যেতে হতো, চলে যায় তার আরেকজন আনতে হইতো, তো আরেকজন আনলেই তো সিস্টেমের মধ্যে কিছু ডিস্টেবিলাইজেশন হইতো, তাই না? ধরো সে চুরি করলো, কিন্তু চুরি করার পর তো নিজের সরে যায় আরেকজন আনতে গেলে তোমার একটা ডিফ্যাক্ট পাওয়ার আরেকজনকে দিতে চেঞ্জ হইতো। তো এখানে একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ হইতো। ধরো আমাদের যদি সংসদে উচ্চকক্ষ, এখন যে রুল হয়েছে জুলাই সনদের মধ্যে সংসদে একটা উচ্চকক্ষ থাকবো, এবং তোমার হচ্ছে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের 50% তোমার ভোট পাওয়া লাগবে। তো বাংলাদেশে হিস্ট্রিক্যালি কোনো পলিটিক্যাল পার্টি 50% ভোট পায় নাই, তাই না? তুমি 91 থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ইলেকশনে দেখো, কোনো ইলেকশনে কেউ 50% ভোট পায় নাই। তো তার মানে কি, সংবিধান যদি তুমি সংশোধন করতে চাও তাহলে তোমার একলা ভোটে হইব না, তোমার বিরোধী দলকে তোমার সাথে নিতে হবে। হ্যাঁ, ইভেন দো লোয়ার হাউসে তার 2/3 ভোট থাকলেও, হ্যাঁ, কিন্তু আপার হাউসে 50% লাগবে, এবং আপার হাউস প্রপোর্শনাল, হ্যাঁ প্রপোর্শনাল, তাই না? আপার হাউসের 50%-এর অধিক সিট লাগবে, মানে হলো তোমার টোটাল পপুলার ভোটের 50%-এর বেশি তোমার পাইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আপার হাউস যদি থাকে এবং সেটা যদি পিআর সিস্টেম থাকে, তাইলে তুমি 50%-এর কম ভোট পাইলে তুমি সংবিধান সংশোধন করতে পারবা না। তাহলে তুমি ক্ষমতায় আসতে পারবা। ধরো তুমি 35% ভোট পাই তুমি ক্ষমতায় আসলা, তোমার নিচে তোমার লোয়ার হাউসে তুমি 300-এর মধ্যে 290 সিট পাইলা, ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি সংবিধান সংশোধন করতে পারবা না। তাহলে তো আমি একটা জায়গায় তোমার হাত বেঁধে দিতেছি, তাই না? তাহলে তুমি 2 টার্মের বেশি থাকতে পারবা না, এটার মধ্যে একটা জায়গায় হাত বেঁধে দিতেছি। তুমি আপার কক্ষে পিআর থাকলে তোমার এই জায়গায় সংবিধান সংশোধন করতে হলে 50%-এর উপর ভোট লাগবে, এই জায়গায় তোমার হাত পা বেঁধে দিতেছি। আরেকটা জায়গায় হাত পা বাঁধছে যে তুমি ধরো যে আপিল বিভাগে তুমি যারা প্রধান বিচারপতি বানাইবা, এখানে জ্যেষ্ঠতার ক্রম তুমি লঙ্ঘন করতে পারবা না, যে মোস্ট সিনিয়র তারই তুমি হচ্ছে তোমার প্রধান বিচারপতি বানাইবা। তো তাহলে এখানে তো তাহলে তুমি ইচ্ছা অনুযায়ী ধরো যে মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ চয়েসের কেউ একজনকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি বানাই দিলা, সে তোমার মন মতো রায় দিয়ে দিল, এটা তোমার ওইখানে পিক অ্যান্ড চুজ তুমি করতে পারবে না। তাহলে এখানে বিচার বিভাগের জায়গা হাসিনার সময় তোমার বিচারপতি খায়রুল হক যে কাজ করছে, তুমি সেই কাজের রাস্তাটা তুমি বন্ধ করে দিলা। বিচার বিভাগের পৃথক সচিবালয়, যাতে করে হচ্ছে তোমার আইন মন্ত্রণালয় বিচার বিভাগের প্রমোশন বদলি এগুলোর ব্যাপারে তোমার ইন্টারফেয়ার না। এটা তো হিস্টোরিক হবে, এটা যদি এটা সবগুলো হিস্টোরিক। ধরো যে পরিবর্তনগুলো এখানে প্রপোজাল হয়েছে, আমি মনে করি এগুলো লং লাস্টিং ইম্প্যাক্ট থাকবে। তারপর ধরো যেগুলো বড় বড় সাংবিধানিক অ্যাপয়েন্টমেন্ট, যেমন ধরো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, এই মনোনয়ন যদি প্রধানমন্ত্রী দেয়, যে কারণে চুরি করতে আসছে, তাই না? প্রধান নির্বাচন কমিশনে এমন একজনের দিয়ে রাখছো যে হলো তোমার কথার বাইরে যাবো না, তো তাহলে কি হইতেছে? এটা তো খুবই ফানি। আপনি খেলার আপনি একটা ফুটবল ম্যাচ খেলবেন, এখন রেফারি যদি আপনি আপনার নিজের দল থেকে নিয়োগ দেন,
তাহলে আপনি ম্যাচটা আর হবে কি হবে? না, খেলায় তুমি জিতবা অল দ্য টাইম। আমি তো অলওয়েজ জিতবো। তো বাংলাদেশের ইলেকশন কমিশন ইলেকশনগুলোতে এরকম হয়, একটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা। এক্স্যাক্টলি। আপনি ইলেকশন কমিশনটা পুরোপুরি আপনি দলীয় লোকজনকে আপনি ধরে রয়েছে। তো এখন ধরো যে জুলাই সনদের মধ্যে যে পরিবর্তনটা আমরা এখানে আসছে, সেই পরিবর্তনটা হলো যে অনেকগুলো পাওয়ারফুল পজিশনে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা প্রাইম মিনিস্টার দিতে পারবে না, এটা দিবে রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতিও তার ইচ্ছা অনুযায়ী দিবে না, ওখানে একটা কমিটি থাকবে এবং সেই কমিটির অ্যাপ্রুভালের মধ্যে দেবে। এই কমিটিতে সরকারি দল বিরোধী দল থাকবে, দুই দল মিল্লা দিতে হইব আর কি, কারণ বিরোধী দলের ভোট ছাড়া তুমি দিতে পারবে না। তো ফিলসফিটা হইলো যে ক্ষমতায় থাকবে সে যেন একলা সব কিছুরে তোমার ক্রিমিনালাইজ না করতে পারে, তার জন্য বিরোধী দলের সাথে অল দ্য টাইম আলাপ আলোচনা করতে হবে, প্রধান বিরোধী দলের সাথে। এক্স্যাক্টলি। যেমন ধরো সংসদের ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল থেকে হবে, তাই না? আপার হাউসের তোমার বোধহয় ডেপুটি স্পিকার বলছে প্রধান বিরোধী দল থেকে হবে। তো এখন যদি তোমার প্রধান বিরোধী দল থেকে অনেকগুলো জায়গায় তুমি এইভাবে লোক দিতে বাধ্য করো এবং হচ্ছে সাংবিধানিক নিয়োগগুলোর মধ্যে তার পার্টিসিপেশন থাকো, তাহলে একটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে হারিয়ে গেলেও সে মনে করবে যে আমার কিন্তু সব কিছু শেষ হয়ে যায় নাই, আমার রোল প্লে করার জায়গা আছে অনেকগুলো জায়গায়, এবং যে জিতে গেছে সে মনে করবে আমার হাত পা বান্ধা আছে অনেকগুলো জায়গায়, আমি চাইলেই তোমার অ্যাবসলুটলি এখানে করাপশন করতে পারবো না। ধরো দুদকের প্রধান, মানে দুদকের যে প্রধান, সে যদি সরকারি দলের পছন্দসই লোক না হয় এবং সে যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাইলে তো তোমার সরকারের মন্ত্রীদেরও কেয়ারফুল থাকতে হবে যে আগামীকালকে কি হইতেছে, তাই না? এইটা ধরো কিছু কিছু জায়গায়, যেমন তুমি ধরো ওয়েস্টার্ন সোসাইটিতে যেটা হয়, মানুষ এত ইন্ডিভিজুয়াল যে তারা সবসময় তোমার গ্রুপ পর্যায়ে নেপোটিজম এভাবে করে না, তারপর অনেক সময় ইন্ডিভিজুয়ালিটির কারণে এক ধরনের নিউট্রালিটি থাকে। আমাদের সমাজে যেহেতু মানুষ ধরো এত ইন্ডিভিজুয়াল না, তাদের অলওয়েজ তোমার হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস থাকে, তো এখানে তুমি নিয়োগের যদি নিরপেক্ষ না করো, আর দেয়ার ইজ নো আদার ওয়ে যে পদ্ধতির মধ্যে তুমি এটা নিয়োগ করতে পারবা। তো আমি মনে করি এই যে ফান্ডামেন্টালগুলো, যে আমি হচ্ছে তোমার উচ্চকক্ষ করলাম সংসদের সংবিধান সংশোধন, সেখানে পাঠিয়ে দিলাম, নিয়োগ প্রক্রিয়াগুলো প্রধানমন্ত্রীর হাত থেকে সরাই দিলাম, দুইবারের বেশি কেউ একসাথে তোমার প্রাইম মিনিস্টার হতে পারবে না, তার ফলে ব্যক্তি পরিবর্তন হবে জাস্ট 2 টার্মের পরে, রোটেশন হবে। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে তোমার বিচার বিভাগ যদি আলাদা হয়, তুমি সিনিয়রিটি মেনটেন করতে হয়, লোয়ার কোর্টেও তোমার মানে বিচারপতি নিয়োগ যাতে নিউট্রাল হয়, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে সামনে। নির্বাচন কমিশনের আরও ইনস্টিটিউশনালি স্ট্রং করা যায় কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে সব কাজ তো তুমি একসাথে পারবে না, কিন্তু আমি মনে করি জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতদূর পর্যন্ত আগাইছি, এইটা কিন্তু একটা অসাধারণ ডেভেলপমেন্ট। যেমন ধরো আরেকটা পরিবর্তন আসছে যে তোমার এমপিরা হচ্ছে বাজেট এবং হচ্ছে সরকারের ফরমেশন এবং তোমার সরকারের ব্যাপারে অনাস্থায়ী কয়েকটা বাদে বাকি জায়গাতে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তো এখন কিন্তু আমরা সামনের দিনে এমপিদেরকে অ্যানালাইসিস করতে পারবো সে কোন বিলে কি ভোট দিছে, তাই না? তুমি ধরো একজন এমপির পারফরমেন্স যখন তুমি জাজ করবা, তখন আমরা জাজ করতে পারবো যে সে 5 বছর এমপি ছিল, আমি তার ভোটিং প্যাটার্ন দেখি, সে দেশ বিরোধী কোনো চুক্তিতে ভোট দিছে কিনা, তাই না? যে সাধারণ মানুষের অধিকারের এগেনস্টে কোনো বিলে ভোট দিতেছে কিনা, তাহলে আমি পরের বার নির্বাচনের আগে তার নামে ক্যাম্পেইন করতে পারবো যে দেখো তার ভোটিং প্যাটার্ন, সে আসলে এই গ্রুপের ইন্টারেস্ট সার্ভ করে। হ্যাঁ, তার মানে আগে এই রেস্ট্রিকশনটা ছিল যে আপনি পার্টি লাইনের, আপনি যদি বিএনপি হন, আপনার বিএনপির এগেইনস্ট আপনি ভোট দিতে না, তখন ভোটটা অলওয়েজ ছিল তোমার হলো পার্টি যেটা কইব সেটাই। party টোটাল পার্টি যখন একটাই ভোট দেয়, তখন সমালোচনা করলে তুমি খালি পার্টির সমালোচনা করতে পারো, কোনো ব্যক্তির সমালোচনা সেখানে করতে পারো না। এখন কিন্তু আমরা ব্যক্তিরা ধরে ধরে সমালোচনা করতে পারবো যে এই এমপি কিসে ভোট দিচ্ছে, ওই এমপি কিসে ভোট দিচ্ছে, তার স্থানীয় এলাকার লোকের আলাপ আলোচনা করতে পারবে যে তার ভোটিং প্যাটার্ন ঠিক আছে কিনা, এবং তার ফলে তোমার রাজনীতির মধ্যে তোমার মানে যারা এমপি হিসেবে ইলেক্টেড হলো তাদের গণজবাবদিহিতার একটা নতুন ডাইমেনশন তৈরি হবে, এবং সেখানে সে তার স্বাধীনতা এক্সারসাইজ করতে পারবে। তো এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করি আপনার সাথে, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টগুলো। তো অ্যাপয়েন্টমেন্টগুলোতে আপনি যেটা বলছেন যে কিছু কমিটি থাকবে, কমিটিতে অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপ্রুভ হইতে হবে, তারপরে রাষ্ট্রপতি তাকে ফাইনালি অ্যাপ্রুভ করবে। তো কমিটিগুলোতে তো সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এবং কমিটিগুলোতে কিছু কমিটিতে মানে সম্ভবত নির্বাচন কমিশনার নিয়োগ বা এরকম ক্ষেত্রে যতটুকু আমার মনে পড়ে যে কমিটির সবাইকে অ্যাগ্রি করতে হবে যে কে নির্বাচন কমিশনার হবে। কিছু কিছু জায়গায় 2/3 ভোট লাগবে, আর কিছু কিছু জায়গায় হচ্ছে যে টোটাল কমিটিকে এগ্রি করতে হবে। তো এখানে যেটা হবে বাই ডিফল্ট সেটা হচ্ছে সরকারি দলের কমিটিতে মেজরিটি থাকলেও সে নিজের কমিটিতে, ফর এক্সাম্পল 7 জনের কমিটিতে তার যদি 4 জন থাকে, এই 4 জন দিয়ে সে একটা অ্যাপয়েন্টমেন্ট, ফর এক্সাম্পল যে পিএসসির কমিশনার কি হবে প্রধান, এটাকে সে অ্যাপ্রুভ করতে পারবে না, তার বিরোধী দল থেকে একটা ভোট লাগবে, কারণ ওই কমিটিতে 2/3 মেজরিটি লাগবে। না, এক্স্যাক্টলি, মানে সামহাও তুমি মানে এক ধরনের আলাপ আলোচনা এবং নেগোসিয়েশনের মধ্যে তোমার যাইতে হবে। এক্স্যাক্টলি, এবং আউটকামটা হবে যে আপনি বেটার পারসনকে আপনি তখন ইয়েতে পাবেন, বেটার এবং এফিশিয়েন্ট পারসনগুলোকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন, এটা হচ্ছে আউটকাম। অর অ্যাট লিস্ট তুমি ধরো যে মানে যে দলীয়ভাবে বায়াসড হবে না এরকম লোকের তুমি দিতে পারবে। মানে একটা দল আবার যেমন তুমি ধরো যে যার অ্যাপয়েন্টমেন্ট হইলো, সে যাইয়া যেহেতু মনে করবে যে আমার পরের বারের অ্যাপয়েন্টমেন্টও সরকারি দল বিরোধী দল উভয় দলের সাথে রিলেটেড, তখন সে ইম্পার্শিয়ালি কাজ করতে বাধ্য হবে। এক্স্যাক্টলি, ওই ইনসেন্টিভ তৈরি হবে, তার ইনসেন্টিভ তৈরি হবে এবং একটা গার্ড রেল থাকবে
গার্ড দিতে হবে। এবং ধরো সমাজের যারা প্রসপেক্টিভ লোক আর কি, যারা এই সমস্ত চাকরি বাকরি চায় আর কি, তাদের প্রফেশনাল লাইফে তারা তখন চিন্তা করবে যে আমাকে দুই পার্টির সাথে ইকুয়ালি তোমার মানে অ্যাগ্রিয়েবল হয়ে উঠতে হইব, অ্যাকসেপ্টেবল হয়ে উঠতে হইব, আদারওয়াইজ তো আমার মনোনয়ন হইব না। এবং দ্য অনলি ওয়ে সে অ্যাকসেপ্টেবল হয়ে উঠতে পারে দুইটা ওয়েতে। একটা হচ্ছে সে কোনো পার্টিজান কোনো কিছু করে নাই, দল কানা হয়ে কিছু করে নাই তার লাইফে, আর আরেকটা হচ্ছে সে অ্যাগ্রিজিয়াসলি কোনো পার্টিকে কোনো কিছু ভায়োলেশন করে না, কোনো তার মানে কোনো অ্যালিগেশন এরকম নাই তার। তো তার মানে আপনি খুব একটা কাইন্ড অফ একটা সলিড মানুষকে পাইতেছেন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে লিড করার জন্য। না, আমার মনে হয় যে যেমন তুমি ধরো একজন মানে সচিব অথবা একজন মন্ত্রিপরিষদ সচিব যে মনে মনে চিন্তা করতেছে যে আমি রিটায়ারমেন্টের পরে প্রধান নির্বাচন কমিশনার হইতে চাই, তাহলে সে তার প্রফেশনাল লাইফে চিন্তা করবে যে আমি যদি এক দলের প্রতি বায়াস থাকি তাহলে তো আমার নিয়োগ হইব না, তার কারণে আমার নিয়োগ তো শুধু এক দলে হইতেছে না। এবং তার মানে প্রচন্ড দলবাজ যারা, তুমি ধরো যে প্রফেশনাল লাইফে আছে সেখানে বসে সে দলবাজ এবং মনে করতেছে এরপরে সেই সমস্ত পজিশনে যাবে, তো সে তো স্ক্রিন আউট হয়ে যাবে এখান থেকে। স্ক্রিন আউট হবে। এবং এখন তো ট্রেন্ড এটাই, আপনি দেখেন যে সরকারের বিভিন্ন পজিশন, এই পজিশনগুলোতে সরকারের লয়াল লোকরা আসে। এবং আমরা এক সময় দেখছি যে মানে অনেক আগে হয়তো 90s সময় যে হ্যাঁ ওই লয়াল লোকদের মধ্যেও ক্যাপাসিটিওয়ালা লোক ছিল, তারা একদম দলকানা ছিল না, কিন্তু গত 17 বছরে তো সব ভেঙে চুরে আমরা দেখছি যে একদম কালচারটা ডিফারেন্ট, একদম ক্রিমিনাল টাইপের লোকরা চলে আসতেছে সেখানে। সো ওই ক্রিমিনালগিরি করা, তারপরে দলবাজি করা, ওই জায়গাটা একদম পার্মানেন্টলি আমার মনে হয় যে স্টপ মানে করে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে যদি এই গণভোটে এটা পাস। না, এক্স্যাক্টলি ট্রু। ধরো যে আমাদের ইনস্টিটিউশনগুলোর মধ্যে এক ধরনের প্রফেশনালিজম কিন্তু ছিল, তাই না? যে ধরো কিছুটা দলীয় হইলেও একটা লেভেল লিমিট ছিল। আওয়ামী লীগের এই গত 15-16 বছরে তো তোমার একেবারে সব কিছু ধুয়ামুছা শেষ হয়ে গেছে, তাই না? তুমি প্রফেশনালিজমের টোটাল বিয়ন্ডে চলে গেছো আর কি। এখন এটাকে আমরা আবার রিকনস্ট্রাক্ট করতে চাই, এবং রিকনস্ট্রাক্ট করার সময় আমরা আগে যে স্টেটে ছিল তার চাইতে একটা ভালো সিস্টেম দিয়ে শুরু করতে চাই। তাই মনে করি যে সিস্টেম যেটা প্রপোজ হয়েছে এটা আমাদের জন্য তোমার একটা ভেরি গুড এক্সপেরিমেন্টেশন পয়েন্ট, যে আমি এই এক্সপেরিমেন্টটা দিয়ে শুরু করলাম, তারপর আমরা প্রোস কনস দেখবো, এবং কোথাও যদি আমরা দেখি যে কোনো সিস্টেম প্রপারলি কাজ করতেছে না তখন তুমি সেটা আবার পরিবর্তনের জন্য যাবা আলাপ আলোচনা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। কিন্তু ওভারঅল যেই প্রপোজালটা আসছে আমি মনে করি যে এইটা মানে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে যদি আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এটা একটা বিশাল পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান না হইলে কিন্তু আজকে তুমি আমরা এই জায়গায় তুমি আসতে পারতে না। এইটুকু পরিবর্তন একটা পলিটিক্যাল পার্টি তার নিজের ফিলসফির জায়গা থেকে করবে, এরকম একটা জায়গায় আসতে বাংলাদেশের অনেক দিন সময় লাগবে। এবং আরেকটা পার্টি তার মানে এগ্রি করবে। মনে করেন যে বিএনপি এরকম কিছু প্রস্তাব তার সংস্কার প্রস্তাবে ছিল, তার 31 দফায় ছিল, এবং জামাত যে সেটা এগ্রি করবে বা এনসিপি। না, প্রবলেম তো হলো যে যখন বিরোধী দলে থাকে তখন এগুলো চায়, আর যে যখন তোমার সরকারি দলে চলে যায় তখন এগুলোর কথা ভুলে যায়, তাই না? মানে ধরো বিরোধী দলে থাকলে তুমি রাইট চাও, কারণ হলো রাইট থাকলে তোমার ভালো, কিন্তু সরকারি দলে গেলে যেটা হয় যে তখন তুমি ক্ষমতা চাও, কারণ তোমার ক্ষমতা থাকলে ভালো। তো তোমার ক্ষমতা আর বিরোধী দলের অধিকার এই দুইয়ের মধ্যে একটা কম্প্রোমাইজে যাইতে হবে, তাই না? তো এখন আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে তোমার এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি যে এইটা এখন ডুয়েবল হইতেছে, তাই না? ধরো ছোটখাটো কিছু আপত্তি থাকলেও আমি মনে করি যে এই টোটাল সনদের এগেনস্টে দাঁড়াবে কোনো রাজনৈতিক দল এবং ক্যাম্পেইন করবে যে না ভোট দাও, এই জায়গাটা যা অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে আমি মনে করি যে জনমত এক্সেসিভলি এটার পক্ষে থাকবে, কারণ এটা এমন একটা অসাধারণ পরিবর্তন যেটা হইলে আমাদের সমাজ এবং রাষ্ট্র অনেক দূর পর্যন্ত আগায় যাবে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানে জুলাই গণ অভ্যুত্থানের এই পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অর্জন হইলো যে জুলাই সনদের এই প্রপোজালটা যে জায়গা পর্যন্ত আসছে। এটা আমাদের মানে আমি অন্তর্বর্তী সরকারের তো অনেক লিমিটেশন আছে, কিন্তু এই জায়গা থেকে এইটা আর হচ্ছে তোমার বিচার প্রক্রিয়াকে তারা একটা জায়গায় নিয়ে দাঁড় করাইতেছে, এই দুইটাকে আমাদের মানে হিউজ থ্যাংক ইউ দিতে হবে, হিউজ ক্রেডিট দিতে হবে। এবং ধরো আইসিটিতে তোমার চিফ প্রসিকিউটর তাজুল ভাই সহ যারা কাজ করতেছে তাদের টিমকে আমাদের একটা বিগ থ্যাঙ্কস দিতে হবে, এবং হচ্ছে আলী রিয়াজের নেতৃত্বাধীন তোমার এই যে সংস্কার কার্যক্রমে যারা ছিল ঐক্যমত কমিশন তাদেরকে আমাদের একটা বিগ থ্যাঙ্কস দিতে হবে, যে এটা একটা আমি মনে করি ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাচিভমেন্টের দিকে আমরা যাইতেছি। হ্যাঁ, অ্যাটলিস্ট ধরেন আমরা যদি নেক্সট 5-10 ইয়ার্স এই সিস্টেমে যদি আমরা রান করতে পারি, আমার তো মনে হয় আমাদের দেশের মানে চেহারাই চেঞ্জ হয়ে যাওয়ার কথা আর কি। মানে না, এবং তুমি দেখো একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু এক ধরনের পপুলেশন ডিভিডেন্টের মধ্যে আছে, তাই না? যে আমাদের ইয়াং পিপলের পার্সেন্টেজ এখানে বেশি, এটা হাসিনার সময় থেকে শুরু হচ্ছে, আরো আগ থেকে শুরু, ডেমোগ্রাফিকলি আমরা ন্যাচারালি এরকম একটা জায়গায় আছি। তো এই জায়গায় তুমি যদি ধরো মোটামুটি মানের একটা সুশাসন দিতে পারো, তাইলে তুমি 10-15 বছরের মধ্যে ধরো 3-4টা গভর্নমেন্ট, 20 বছর ধরো তুমি 4টা গভর্নমেন্ট যদি মোটামুটি তোমার মানে একটু করাপশন ফ্রি হইয়া
তোমার ফ্যাসিজম ফ্রি হয়ে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে কাজ করে, তো বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট তুমি এক্সপোনেনশিয়ালি বাড়বে। এক্স্যাক্টলি এই সময়টা এক্সপোনেনশিয়ালি বাড়বে বাংলাদেশের প্রাইভেট সেক্টর, তোমার এবং গভর্নমেন্ট সেক্টর সব জায়গাতে তুমি দেখবা যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে, সবকিছু রাইট, এমপ্লয়মেন্ট বাড়বে। Employment. এবং আমি মনে করি যে ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি কে ক্ষমতা আছে ডাজন্ট ম্যাটার, মোটামুটিভাবে তোমার একটু ভালো গভর্নমেন্ট থাকলে আমরা জাস্ট হচ্ছে জেনারেলি আমাদের এই পপুলেশন ডিভিডেন্টের কারণে আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখতে পাবো আর কি। তো আমার মনে হয় যে আজকে থেকে 20 বছর পরে ধরো বাংলাদেশের হিস্ট্রি যখন লোকেরা লুক ব্যাক করবে, তখন তুমি এই সময়ের এই যে জুলাই সনদ রিফরমেশন, আমি মনে করি যে এগুলোর ইম্প্যাক্ট তখন আমরা ক্লিয়ারলি দেখবো যে তোমার যে মানে হাউ বিগ রোল তোমার এই রিফর্ম প্রপোজাল অ্যাকচুয়ালি প্লে করছে। এবং আপনাকে তো আমরা শেষ করার আগে ডেফিনেটলি আমাদেরকে মানে জুলাইতে যারা নেতৃত্ব দিল, জুলাইতে যারা জীবন দিল, জুলাইতে যারা যারা শহীদ হয়েছে, যারা তোমার অল ক্রেডিট গোস টু দেম, যারা সাহস করে রাস্তায় দাঁড়াইছে, তোমার মানে গুলির মুখে গিয়ে দাঁড়াইছে, তার সহকর্মী বন্ধু মারা গেছে, এটা দেখার পরও পিছপা হয় নাই, ডেসপারেটলি এই পরিবর্তনের জন্য কাজ করছে, দ্য হোল নেশন হচ্ছে তাদের কাছে ঋণী। এবং আমার বোধ হয় যে এই কমিটমেন্ট আমাদের থাকা উচিত যে তারা যে এই পরিবর্তনের জন্য এবং যেই ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য জীবন দিচ্ছে, আমরা যেন সেই পলিটিক্যাল ফিলসফির প্রতি, সেই ইনসাফের প্রতি, সেই ন্যায্যতার প্রতি যেন আমরা আমাদের কমিটমেন্ট বজায় রাখি। ডেফিনেটলি। অলরাইট, ওকে, তো আমরা এটা শেষ করতে আজকে। থ্যাংক ইউ স্যার।